ইরানি মুভিগুলো যে শিক্ষা এবং বাস্তবতায় ভরপুর সেটা আপনারা এখন সবাই জানেন। আজকের মুভিটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে সেই বিষয়ে সন্দেহ নেই, তবে এই গল্পটি আপনাকে এমন একটি শিক্ষা দিয়ে যাবে যে শিক্ষাটি হয়তো আপনার জীবনের চলার পথে বারবার কাজে লাগবে। গল্পের নাম মাই মাদার্স ব্লু স্কাই, অর্থাৎ আমার মায়ের নীল আকাশ। কথা দিচ্ছি এই গল্পটি আপনার হৃদয় থেকে যাবে আজীবন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি জ্বলন্ত কয়লা খনি দেখতে পাই। সেই খনিতে একটি বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছিল। এই বাচ্চাটির নাম আমির। সে আমাদের মুভির মূল চরিত্র। সে অনেকক্ষণ এক দৃষ্টিতে কয়লা খনির দিকে তাকিয়ে আছে। এর পরের দৃশ্যে দেখা যায় আমির পাহাড় বেয়ে কোথাও উঠছে। তার হাতে মাটি খোঁড়ার যন্ত্রপাতি। আমির একটি জায়গায় এসে মাটি খুঁড়তে থাকে। হঠাৎই সে কিছু একটা খুঁজে পায়, আর তখন এক পানির ঝাপটায় তার ঘুমটা ভেঙে যায়। আমির এতক্ষণ স্বপ্ন দেখছিল। মা তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, কিছু একটা খেয়ে নাও, আমাদের কাজের দেরি হয়ে গিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় আমির তার বাসা থেকে বেরিয়েছে। তাদের বাড়িটি ছিল একটি বিস্তীর্ণ পাহাড়ের মাঝে। আশেপাশে কোনো বাড়ি নেই। আমির দৌড়ে কোথাও যাচ্ছে। আমির একটু উঁচু জায়গায় এসে দাঁড়ায়, আর তখন আমরা দূর থেকে কয়লা খনি দেখতে পাই। স্থানীয়রা এই খনিকে কাদেরের খনি হিসেবে জানে। আমির সেই খনিতে এসেছে। অন্যদিকে আমরা আরেকজন লোককে দেখতে পাই। এই লোকের নাম হচ্ছে ইউসুফ, সেই খনির ম্যানেজার। সে বাচ্চাদের নিয়ে খনির মালিক কাদেরের কাছে এসেছে। কাদের ফোনে কথা বলছিল, তার কয়লায় এখনো শর্টেজ আছে। সে ফোনে অন্য এক খনির ম্যানেজারকে বলছিল, আমি এখান থেকে আপনার ওখানে ওয়ার্কার পাঠাচ্ছি, আজ আরো বেশি করে কয়লা তুলতে হবে। ফোন রাখলে ইউসুফ কাদেরকে বলে, ওকে ওর মা আপনার কাছে পাঠিয়েছে, ওরা 2 ট্রাক কয়লা তুলেছে, আর সেগুলো আপনার কাছে বিক্রি করতে চায়। তখন কাদের আমিরকে বলে, তোমাকে না কতদিন বলেছি আমার খনিতে কাজ করতে। আমির বলে, আমাদের নিজেদের খনি আছে, আমি আপনার এখানে কেন কাজ করব। কাদের বলে, সামান্য কিছু কয়লা উত্তোলন করে নিজেদেরকে খনির মালিক মনে করো তোমরা, তোমার পরিণতিও তোমার বাবার মতোই হবে। আমির বলে, আমার বাবা খনির মধ্যে দুর্ঘটনায় মারা গিয়েছেন। কাদের বলে, সে যাই হোক, আমি তোমাদের কয়লা এখন কিনবো না। আমির বলে, আপনার না কয়লার শর্টেজ। কাদের রাগান্বিত হয়ে বাচ্চাটিকে বলে, আমার শর্টেজ 100 ট্রাক কয়লা, 2 ট্রাক না। তোমাদের যখন 5 ট্রাক কয়লা জমবে তখন আমার সাথে যোগাযোগ করো, এখন এখান থেকে যাও। আমি সেখান থেকে নেমে বাড়ির দিকে দৌড়াতে থাকে। এদিকে ইউসুফ কাদেরকে জিজ্ঞেস করে, বাচ্চাদের এখন কি করব। কাদের বলে, ওদের অন্য খনিতে পাঠিয়ে দাও। ইউসুফ হাতের একটি ইশারা দেয়, আর সাথে সাথে বাচ্চারা দৌড় দেয়, আর তাদের দেখা মাত্র আমিরও দৌড় দেয়। বাচ্চাগুলো আমিরকে ফলো করতে থাকে। আমির এসে একটি পাহাড়ের উঁচুতে বসে, আর তার চারপাশ ঘিরে সকল বাচ্চারা বসেছে। এরা সবাই মূলত আমিরের বন্ধু। আমির মাথা নিচু করেই বসেছিল। তার বন্ধুরা তাকে বোঝাচ্ছে, দেখ, বেঁচে থাকতে হলে তো টাকা লাগবে, তুই কেন কাদেরের খনিতে কাজ করতে চাস না। আমির কোনো উত্তর দেয় না। সে উঠে দাঁড়ায়, আর তারপর নিজের বাড়ির দিকে দৌড়াতে থাকে। এদিকে বাচ্চারা শুনতে পায় ইউসুফ সাহেব মোটরসাইকেল নিয়ে এদিকে আসছে, আর তাকে দেখা মাত্রই বাচ্চারা দেয় ভোদৌড়। এদিকে আমির তাদের বাসার সামনে এসে মা মা বলে চিৎকার করছে, কিন্তু তার মা তখন বাসার মধ্যে ছিল না। আমির তখন বুঝে যায় তার মা এখন কোথায় রয়েছে। আমির দৌড়ে চলে যায় তাদের নিজস্ব কয়লা খনির মুখে, আর ভেতরে যে আমির তার মাকে বকাবকি করছিল, তোমাকে না কতদিন বলেছি একা একা কয়লা খনির এত ভেতরে যাবে না, ভেতরে গেলে আমি যাব। আমিরের মা হাঁপাচ্ছিলেন আর বলছিলেন, আমার কিছু হবে না, তবে আমরা একটি ফ্যান না কিনতে পারলে আর বেশি ভেতরে যেতে পারবো না। আমরা 2 ট্রাক কয়লা বিক্রি করে ফ্যান কিনতে পারলে আমাদের কাজের গতি অনেক বেড়ে যাবে। ভালো কথা, তুই কি কাদের সাহেবের ওখানে গিয়েছিলি। আমির বলে, গিয়েছিলাম, উনি আমাদের কয়লা কিনবে না, ওনার নাকি 100 ট্রাক কয়লার দরকার। এই 2 ট্রাকে কিছু হবে না, আর 5 ট্রাক হলে ওনার সাথে যোগাযোগ করতে। আমার মনে হয় মা উনি চান না আমরা এখানে থাকি। আমিরের মা বোঝেন, এভাবে বলো না, ওনার হয়তো আসলে অনেক বেশি কয়লার প্রয়োজন। আমির মা তার ছেলেকে সাহস দেন, আমরা 5 ট্রাক কয়লাই তুলবো, আর আমরা একটি ফ্যানও কিনবো খনির জন্য। আমির সাথে সাথে পুরো উদ্যমে কাজে লেগে পড়ে। 2 মার ছেলের সম্পর্কটা ছিল একদম বন্ধুত্বের মতো, কারণ এই 2 জন মানুষের পৃথিবীতে এই 2 জন ছাড়া কেউ নেই। আমিরের বাবা কয়েক বছর আগে এই খনির মধ্যেই মারা গিয়েছেন। পরের দৃশ্যে দেখা যায় আমির বসে বসে গলতি বানাচ্ছে। তার মা জিজ্ঞেস করে, এগুলো দিয়ে কি হবে। আমির বলে, লাস্ট কবে মাংস খেয়েছি তা আমার মনে নেই, এগুলো দিয়ে আমি পাখি শিকার করব। ছেলের মুখে এই কথা শুনে মায়ের অনেক খারাপ লাগে, কিন্তু তিনি কিছু বলেন না। রাতের বেলা আমির ঘুমিয়ে গেলে তার পাশে মা চুপচাপ মন খারাপ করে বসে থাকেন। স্বামী মারা যাবার পরে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। পরদিন সকালে আমিরের মা ঘুম থেকে উঠে বাসার চারপাশে আমিরকে ডাকতে থাকে, কিন্তু আমির তখন সেখানে ছিল না। হঠাৎই তার মা বুঝতে পারে আমির কোথায়। আমির খনির মধ্যে আটকা পড়েছে। তার মা যে তাকে দ্রুত উদ্ধার করে। আমিরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় মা আমিরকে বাসায় রেখে বাজারে যাচ্ছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি মনে মনে কষ্ট পেয়েছেন। এদিকে আমির একটি টিলার উপরে বসে মায়ের জন্য অপেক্ষা করছিল। তখন সে দেখতে পায় দূর থেকে তার বন্ধুরা এদিকে আসছে। কাছাকাছি আসলে আমির তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো। বন্ধুরা জানায়, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমির বলে, কোনো লাভ নেই, ফ্যান ছাড়া ওই খনির মধ্যে একটুও ঢোকা যাবে না। মূলত আমির আর তার মাকে এই বাচ্চাগুলো প্রায় সাহায্য করে। রাতের বেলা আমির দরজার সামনে বসে প্রজাপতি নিয়ে খেলছিল। তখন তার মা এসে তার পাশে বসে। তাকে দেখে খুশি মনে হচ্ছিল। আমির তার মাকে বলে, মা তুমি আজ বাজার থেকে ফ্যান কেন নিয়ে আসোনি। আমিরের মা বলে,
বলেন ফ্যানের দাম অনেক, অত টাকা আমার কাছে নেই রে বাবা, কিন্তু আমি বাজার থেকে তোমার জন্য দুটো জিনিস নিয়ে এসেছি। তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি মাংস নিয়ে এসেছি। আরো একটা জিনিস এনেছি, তুমি চোখটা বন্ধ করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমিরের মা পেছন থেকে এসে আমিরের হাতে নতুন একটি জামা দেয়। আমির নতুন জামা দেখা মাত্রই চিৎকার করে ওঠে। সে বলে নতুন জামা। বাচ্চাটা অনেক খুশি হয়, কারণ এই নতুন জামার মূল্য তার কাছে অনেক। পরদিন সকালবেলা আমিরের মা তাদের পুরনো রেডিওতে তার পছন্দের একটি গান শোনার চেষ্টা করছিলেন। তিনি সময় পেলেই উদাস মনে এই গানটি শোনেন। পরের দৃশ্যে দেখা যায় আমিরের মা তাদের বাড়ির পাশের একটি বুনো ফুল গাছে পানি দিচ্ছিল। আমির তখন পাশ দিয়ে যাওয়ার সময় মা তাকে বলে, তুমি এই রোদের মধ্যে জামা ছাড়া কেন বেরিয়েছো? আমি তো আগেই বলেছি এই দুজন মানুষের মধ্যে সম্পর্ক অনেকটা বন্ধুত্বের মতো। মা বলেন, তুমি একটু অন্যদিকে তাকাও। আর তখনই তার মা তার দিকে পানি ছুঁড়ে মারে আর বলে, এটা তোমার শাস্তি। তিনি হাসতে থাকেন আর আমির চুপচাপ দাঁড়িয়েছিল। আমির তার বাসার সামনে বসে বসে গুলতি প্র্যাকটিস করছিল। তখন মা এসে তার পাশে বসেন। তার সাথে তার সেই রেডিওটিও ছিল, কারণ এই রেডিওটি এই পরিবারের অন্যতম এক সদস্য। মা আমিরকে বলেন, আমাদের যেভাবেই হোক না কেন একটি ফ্যান কিনতে হবে, আমাদের 5 ট্রাক কয়লা উঠাতেই হবে। আমির মাকে বলে, আচ্ছা মা, আমাদের শহরে এক মামা রয়েছে না, সে তো অনেক ধনী, আমরা তো তার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি, তাতে আমরা খনির জন্য অনেক কিছু কিনতে পারবো, আমরা কিছু লোককে ভাড়াও করতে পারবো। মা শুধু একটি তার ছেলের হাসি দিয়ে না বলেন। ওই দিন রাতের বেলা আমরা আমিরের মায়ের হাতে তার বিয়ের একমাত্র স্মৃতির আংটিটি দেখতে পাই। আমরা বুঝতে পারি এই আংটির সাথে কি ঘটতে যাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় আমিরের মা বাজারের দিকে রওনা হয়েছে, আর আমির ঠিক আগের মতো সেই জায়গায় চুপচাপ বসেছিল। আর তখন আমরা দূর থেকে আমিরের বন্ধুদের দেখতে পাই। আজ তারা খালি হাতে আসেনি, আজ খনি থেকে কয়লা ওঠানোর জন্য তারা সাথে করে অনেক কিছু নিয়ে এসেছে। আমির সহ বাচ্চারা খুশিতে চিৎকার করে ওঠে। তারা দৌড়াতে থাকে খনির মুখের দিকে। তারা সবাই মিলে পুরো দমে কাজে লেগে পড়ে। ধীরে ধীরে কয়লার স্তূপটা বড় হচ্ছিল। এদিকে আমরা দূর থেকে একটি পিকআপ দেখতে পাই। আমিরের মা সেই পিকআপে করে এদিকেই আসছেন। গাড়িটি এসে তার বাড়ির সামনে থামে। তিনি ড্রাইভারকে তার টাকা বুঝিয়ে দেন। পিকআপটি সেখান থেকে চলে যায়। আমিরের মা চারপাশে আমিরকে ডাকতে থাকে। তিনি কয়েকটি ডাক দেন, কিন্তু তারপর তার চোখ একটি জায়গায় আটকে যায়। তার সামনে বিশাল এক কয়লার স্তূপ। আমিরের মা নিজের চোখটাকে পরিষ্কার করে নেন যে তিনি ঠিক দেখছেন কিনা। আর তখন স্তূপের পেছন থেকে ধীরে ধীরে বাচ্চারা বের হয়। মায়ের মুখে এক অশ্রুময় হাসি। আমির তার মাকে এত বড় সারপ্রাইজ দিবে তা কল্পনায়ও তিনি ভাবেননি। পরের দৃশ্যে দেখা যায় আমিরের মা বাচ্চাদের জন্য রান্না করতে শুরু করেছেন। বাচ্চাগুলো এখনো কাজ করেই চলেছে। তাদের এখনো অনেক কয়লা ওঠানো বাকি। কাজ শেষে সকল বাচ্চারা গোসল করে, আর আমিরের মা প্রত্যেকের মাথা মুছিয়ে দিচ্ছিলেন আর সবাইকে তাড়া দিচ্ছিলেন, তোমাদের ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি আমার কাছে আসো। এখানে আমিরের মা শুধু আমিরের মা নয়, আমিরের মা এখানকার প্রত্যেকটি বাচ্চার মায়ের মতো করেই দায়িত্ব পালন করছিলেন। আমরা আমিরকে দেখতে পাই সে দূর থেকে কাদেরের খনির দিকে তাকিয়ে আছে, আর হঠাৎ এসে চিৎকার করে বলে, বাচ্চারা তাড়াতাড়ি পালাও, কাদের তার গাড়ি নিয়ে এদিকেই আসছে। আমিরের মাও এতক্ষণ কাজ করছিলেন, তিনিও চিন্তায় পড়ে যান। বাচ্চারা যে যার মতো করে দৌড়ে পাহাড়ের ওপাশে চলে যায়। কাদেরের গাড়িটা তখন প্রায় আমিরদের খনির সামনে পৌঁছে গিয়েছে। গাড়িটি এসে কয়লার স্তূপের সামনে জোরে ব্রেক করে। কাদের সাথে করে আরো দুজন লোককে নিয়ে এসেছে। সে কয়লার স্তূপটি ভালোভাবে দেখছিল। এদিকে আমিরের মা আপন মনে নিজ কাজ করতে থাকেন, আর কাদের হাঁটতে হাঁটতে চলে যায় কয়লার খনির মুখের দিকে। এখানে কেউ আসলে কারোর সাথে কোনোই কথা বলছে না, একদম চুপচাপ। কাদের ফিরে আসে আর আমিরের মাকে বলে, দয়া করে এটা বলবেন না যে এই কয়লা আপনারা দুজন মিলে উঠিয়েছেন। আমি বুঝতে পারছি এগুলো কিভাবে হচ্ছে। আমি আপনাকে ফাইনাল একটি অফার দেই, আমি এই কয়লা এবং কয়লার খনি দুটোই কিনতে চাই। আমির বলে ওঠে, আমরা বিক্রি করব না। তখন কাদের রেগে যায়। তখন আমিরের মাও সেম কথা বলে, আমির যেটা বলেছে সেটাই ঠিক, আমরা কয়লা বা খনি কোনোটাই আপনার কাছে বিক্রি করব না। কাদের আমিরের মাকে হুমকি দেয়, আপনি কিন্তু এই ধুধু পাহাড়ের মধ্যে একা থাকেন, রাতের বেলা আপনার সাথে কিছু হয়ে গেলে কিন্তু সেই দায়ভার আমাকে দিবেন না। আমিরের মা রাগ চোখে বলেন, কখন আমাদের এই পাহাড় কেনার স্বপ্ন আপনি দেখবেন না। কাদের বলে, দেখা যাক শেষ পর্যন্ত এই পাহাড়ের মালিক কে হয়। এটা বলে কাদের সেখান থেকে দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। মূলত এই পুরো পাহাড়টি আমিরদের। রাতের বেলা আমিরের মা মন খারাপ করে বসেছিলেন। আমিরও ঘুমানোর চেষ্টা করছিল। তখন সে তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি আমাদের কয়লা বিক্রির জন্য নতুন ক্রেতা খুঁজে আনবো। আর সে তার মাকে এটাও বলে, মা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম ইউসুফ চাচা সেই প্রথম থেকে কখনোই চান না আমরা এখানে থাকি। মা বলেন, এ কথা কেন বলছো? আমির বলে, আমি আর বাবা যখন নতুন খনি খুঁজতে যেতাম তখন ইউসুফ চাচা বাবাকে বলতো খনির ব্যবসাটা আমাদের জন্য না, আমাদের অন্য কিছু করা উচিত। মা বলেন, উনি আমাদের কখনোই বিরুদ্ধে ছিল না, উনি তোমার বাবার অনেক ভালো বন্ধু, উনি আমাদের ভালো চাইতেন। এই ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন আর অনেক কষ্টের। বাচ্চা ছেলে আমির কোনো উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আমিরের মা রেডিওতে সেই গানটি ছেড়ে ঝুলিয়ে রাখেন। আমির বাসা থেকে বের হয়, সে কোথাও যাবে। কিছুটা সামনে যেয়ে সে মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখ দুটো ছলছল করছিল। আমির মূলত আজ নতুন ক্রেতা খুঁজতে যাবে তাদের কয়লাগুলো বিক্রি করার জন্য। সে দৌড়াতে থাকে, একটার পর একটা পাহাড় পাড়ি দিতে থাকে, আর অনেকটা পথ পাড়ি দিয়ে সে দূরের
একটি কয়লা খনিতে পৌঁছায়। এখানকার ম্যানেজারের সাথে বাচ্চা ছেলে আমির কথা বলছিল। সে ম্যানেজারকে জানায় তাদের 5 ট্রাক কয়লা জমেছে আর খুব তাড়াতাড়ি তারা অনেক কয়লা উত্তোলন করবে। ম্যানেজার বলেন, এটা তো খুব ভালো কথা, তুমি এতটুকু বয়সে কয়লা সম্পর্কে এত কিছু বোঝো, কিন্তু আমার বস এখন তুর্কিতে রয়েছে, তিনি দেশে ফিরে আসলে তারপর তোমার সাথে এই বিষয়ে ডিল করব। এই কথা শুনে বাচ্চা ছেলেটি হতাশ হয়ে পড়ে। পরন্ত বিকেলে সে বাড়ি ফিরে আসে আর চারপাশে তার মাকে ডাকতে থাকে, কিন্তু সে কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। তখন সে যায় খনির দিকে, তার মা হয়তো সেখানে কাজ করছে। আমির খনির মধ্যে ঢোকে আর তারপরে আমরা আমিরের একটি করুণ আর্তনাদ শুনতে পাই। আমিরের মা খনির মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছেন। পরদিন আমির তার মায়ের কবরের পাশে বসে প্রচন্ড কাঁদছিল। এই একমাত্র মাই ছিল তার জীবনে। বাচ্চা ছেলেটা একদম একা হয়ে গেল। একজন ইমাম জানাজা পড়াচ্ছিলেন আর সবাই চারপাশটা ঘিরে দাঁড়িয়েছিল। জানাজা পড়া শেষে সবাই চলে যায়। আমির আর তার বন্ধুরা ছিল। কাদের এসেছে তার সাথে দেখা করতে। কাদের আমিরদের পাহাড়টা কিনতে চাইছিল, কিন্তু তাকে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে হয়। এদিকে ইউসুফ এখন গ্রামের মুরব্বীদের নিয়ে বসেছে। আমিরের এখন কি হবে, তার ভবিষ্যতের দায়িত্ব নিবে কে? তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমিরকে কোথাও দত্তক দিয়ে দিবে। এই কথা শুনে বাচ্চা ছেলে আমির সেখান থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে দৌড়াতে থাকে আর সে তার বাড়ির পাশেরই একটি উঁচু জায়গায় এসে দাঁড়ায়। তখন সে দূর থেকে মোটরসাইকেলে ইউসুফ চাচাকে দেখতে পায় আর তার পিছু পিছু আরেকটি গাড়ি। আর এটা দেখা মাত্রই আমির পাহাড়ের আরো উঁচুতে উঠে যায়। ইউসুফ চাচার গাড়িটি সেখানে এসে থামে। গাড়ি থেকে সবাই বের হন। ইউসুফ চাচা দূরে আমিরকে দেখতে পায়। আমির তার উদ্দেশ্যে চিৎকার করে বলছে, আমি অন্য কারো সন্তান হয়ে থাকতে চাই না, আমি এখানেই থাকবো। আমার মায়ের কবর এখানে, আমার মায়ের সাথে সকল স্মৃতি এখানে, ওনাদের চলে যেতে বলুন। তখন ওই লোকগুলো ইউসুফ চাচাকে বলে, বাচ্চা ছেলেটি যেহেতু যেতে চাচ্ছে না তাহলে এখানেই থাক, আমরা বরং এখান থেকে চলে যাই। লোকগুলো সেখান থেকে চলে যায়। ইউসুফ চাচা এবার কিছুটা সামনে আগান আর আমিরের উদ্দেশ্যে বলেন, নিচে নেমে আসো, আমরা সামনাসামনি কথা বলি। আমির বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি এখান থেকে চলে যান। ইউসুফ চাচা একটু উপরে উঠলে আমি সেখান থেকে দৌড় দেয় আর ইউসুফ চাচাও তার পিছু পিছু দৌড়াতে থাকে। আমির আরো উঁচু একটি জায়গায় এসে উঠেছে। ইউসুফ চাচা হাঁপিয়ে গিয়েছেন। তিনি আমিরকে বলেন, তুমি তোমার বাবার মতোই হয়েছ, তাকেও আমি কখনো ধরতে পারতাম না। আমির বলে, আমি এখান থেকে দৌড়ে এখন আরো দূরে চলে যাব, যাতে করে আপনি আমাকে ধরতে না পারেন। ইউসুফ চাচা বলে, তুমি জিতে গিয়েছো, আমি তোমাকে ধরবো না, তোমার যেভাবে ইচ্ছা তোমার জীবন তুমি সেভাবেই কাটাও, আমি এখান থেকে চলে যাচ্ছি, এখন তুমি নেমে এসো। রাতের বেলা আমির ঘুমের আগে রেডিও শুনছিল আর তার মায়ের কথা মনে করছিল। পরদিন সকালবেলা আমির তার মায়ের মতো করে সেই বুনো ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। আজ তার মা নেই, যে থাকলে তার গায়ে পানি ছিটিয়ে দিত। সেই কথা মনে করে আমির তার হাতে থাকা পানির বালতিটি নিজের মাথায় ঢেলে দেয়। অনেকক্ষণ বসে থাকে সে ওই গাছগুলোর পাশে। এরপর সে আপন মনে খনিতে কাজ করতে থাকে। পাশে রেডিওটা ছাড়া ছিল, সেখানে প্রোগ্রাম হচ্ছিল। বাচ্চা ছেলেটি অনেকক্ষণ কাজ করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে আর তখনই সে কল্পনা করে তার সামনে তার মা বসে আছে। সে অপলক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে আছে। মা আমিরকে বলেন, আমাদের এই যুদ্ধে হেরে গেলে চলবে না, আমাদের জিততেই হবে, আর কখনো ভয় পেও না, মা সবসময় তোমার পাশে আছি। আমিরের কানে দূর থেকে একটি ট্রাক আসার শব্দ আসে। সে সাথে সাথে উঠে সেদিকে যায়। একটি সবুজ কালারের ট্রাক এদিকেই আসছে আর সেটি এসে কয়লার স্তূপের সামনে থামে। ট্রাক থেকে ইউসুফ চাচা নামেন। তিনি এসে আমিরের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমির চুপচাপই দাঁড়িয়ে থাকে। ইউসুফ চাচা বলেন, তুমি আমার সাথে হাত মেলাবে না, আমি তোমাকে নিতে আসিনি, আমি শুধু নিতে এসেছি তোমার এই কয়লাগুলো যেগুলো তুমি বিক্রি করতে চাও। আমির বলে, আমি বিক্রি করব না। ইউসুফ চাচা বলে, কেন? এগুলো বিক্রি করে তো তুমি খাবার কিনবে, পোশাক কিনবে, এটাই তো স্বাভাবিক। আমির বলে, না, আমি বিক্রি করব না। ইউসুফ চাচা রেগে চেয়ে বলেন, এগুলো কি কয়লা নাকি সোনা? আমি অনেক কষ্ট করে কাদের সাহেবকে রাজি করিয়েছি। আমির বলে, যে আমার মাকে অপমান করেছে তার সাথে কোনো ব্যবসা করব না। আমার আঙ্কেল শহর থেকে আসলে আমরা দুজন মিলে এটাকে অনেক বড় খনি বানাবো, কাদের সাহেবের থেকেও বড় খনি। এই কথা শুনে ইউসুফ চাচা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি তার ক্যাপ দিয়ে বাচ্চাটিকে আদর করে দেন আর ধীর গলায় বলেন, ঠিক আছে, যেটা ভালো মনে করো। রাতের বেলা আমির বাসার সামনে বসে তার মায়ের সেই পছন্দের গানটি শোনার চেষ্টা করছিল, কিন্তু সে গানটি কোনো চ্যানেলেই খুঁজে পাচ্ছিল না। পরদিন সকালবেলা আমরা আমিরদের খনির মধ্যে থেকে কাদেরকে বের হতে দেখি। সে মূলত খনির ভেতরটা দেখতে এসেছে। অন্যদিকে আমির বেরিয়েছিল পাখি শিকার করতে। সে দূর থেকে দুটো পাখি দেখতেও পায়। সে তার গুলতি তাক করে সেদিকে, কিন্তু সেখানে ছিল একটি মা পাখি আর তার বাচ্চা। মা পাখিটি ছোট বাচ্চাটির জন্য খাবার সংগ্রহ করছিল। আমির এটা দেখে তার হাতের গুলতিটি নামিয়ে রাখে, কারণ সেও তো একজন মা হারা বাচ্চা। আর কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই পাখিগুলোর দিকে। হঠাৎই তার কানে একটি গাড়ির শব্দ আসে। সে সাথে সাথে দৌড়ে যায় আর রাস্তায় নেমে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। এটা ছিল কাদেরের গাড়ি। কাদের চিৎকার করে বলে, তুমি এভাবে কেন গাড়ির সামনে আসলে? তোমার ভয় নেই? কাদের তার সহকারীকে বলে আমিরকে রাস্তা থেকে সরাতে। কাদেরের সহকারী তাকে সরানোর চেষ্টা করলে আমির চিৎকার করে বলে, আপনি আমার অনুমতি ছাড়া এখানে কেন এসেছেন? এটা আমার পাহাড়, আমার জায়গা। এই সময় ইউসুফ চাচা অপর প্রান্ত থেকে আসেন। তিনি এসে কাদেরের সহকারীকে বাধা দেয়। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কাদেরের সহকারী ইউসুফ চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাদেরও গাড়ি থেকে নামে আর ইউসুফ চাচাকে অনেক বকাঝকা করতে থাকে। তোমার তো এই সময় খনিতে থাকার কথা, তুমি এখানে কি করছো?
যাচ্ছো, আমি বুঝতে পেরেছি তুমি এই ছেলেটিকে দত্তক নিতে চাইছো। কাদের ইউসুফ চাচাকে অনেক বকাঝকা করেন আর তারপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান। দৃশ্য পরিবর্তন হয়। আমির ইউসুফ চাচার ক্ষতস্থান ড্রেসিং করে দিচ্ছিল। ইউসুফ চাচা বলেন, আমি তোমাকে একটি ভালো সংবাদ দিতে আসছিলাম, কিন্তু মাঝপথেই তো মারামারিতে জড়িয়ে পড়লাম। আমির বলে, আমার আঙ্কেলের কোনো খবর? ইউসুফ চাচা মুচকি হাসি দিয়ে বলেন, হ্যাঁ। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইউসুফ চাচা বের হয়ে যাচ্ছেন। যাবার আগে তিনি আমিরকে জিজ্ঞেস করেন, এখন কি আমার উপর একটু বিশ্বাস হয়েছে? আমরা কি এখন ভালো বন্ধু হতে পারি? আমির মুচকি হাসি দেয়। আমরা বুঝতে পারি সে এখন ইউসুফ চাচাকে ভালো বন্ধু মনে করে। ইউসুফ চাচা তার পুরনো বাইকটি স্টার্ট দেন আর তারপর সেখান থেকে খুব দ্রুত গতিতে বেরিয়ে যান। আমির কিছুক্ষণ দূর থেকে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে প্রতিদিনের মতো আসে কয়লা খনিতে কাজ করার জন্য। আর বরাবরের মতো সে তার সাথে করে সে রেডিওটি নিয়ে এসেছে। সেটিকে সে এক কর্নারে ঝোলায়। সেটিতে তখনও প্রোগ্রাম চলছিল। আর এরপরে আমির ভেতরে প্রবেশ করে। সে অনেকক্ষণ কাজ করে। তারপর হঠাৎই আমরা ভেতরে কিছু একটা ধসে পড়ার শব্দ শুনতে পাই। চারদিকে ধুলো উঠতে থাকে। ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একসময় বিকেল করিয়ে সন্ধে হয়ে যায়। তারপর রাত নেমে আসে। পরদিন সকালবেলা আমরা ইউসুফ চাচাকে দেখতে পাই সে তার বাইকে করে এদিকেই আসছে। সে এসে আমিরের বাসার সামনে থামে আর আমিরের নাম ধরে চিৎকার করতে থাকে। সে বলতে থাকে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি, আমরা দুজন একসাথে নাস্তা করব। কিন্তু আমিরের কোনো সারা শব্দ নেই। ইউসুফ চাচা তখন খনির মুখে যান। তিনি সেখানে রেডিওটা ঝোলানো দেখেন। তখনও রেডিওতে প্রোগ্রাম চলছিল। তিনি রেডিওটি অফ করে দিয়ে খনির মধ্যে ঢোকেন আর আমিরের নাম ধরে চিৎকার করেন। তখন ওপাশ থেকে আমির উত্তর দেয়, আমি এখানে আটকে পড়েছি। ইউসুফ চাচা আরো কিছুটা সামনে আগান আর আমিরকে বলেন, তুমি দেওয়ালের ওপাশে আছো, কিন্তু এই দেওয়াল ভাঙতে হলে আমার কিছু একটা দরকার, আমি সেটা নিয়ে আসি। ইউসুফ চাচা যন্ত্র নিয়ে এসে মাটির স্তূপটি সরাতে থাকেন আর তিনি অন্ধকারের মধ্যেই জিজ্ঞেস করেন, তুমি কতক্ষণ থেকে এখানে আটকে আছো? আমির জানায়, গতকাল থেকে। ইউসুফ চাচা বলেন, তোমার ভয় করেনি? আমির বলে, আমি জানতাম আপনি আসবেন, তবে আরেকটু লেট হলে হয়তো আমার জন্য টিকে থাকাটা কষ্ট হয়ে যেত। আর ফাইনালি ইউসুফ চাচা আমিরকে উদ্ধার করতে সক্ষম হন। আমির ইউসুফ চাচাকে জানায় এখানে ভেতরে আর কোনো কয়লা নেই। বাইরে এসে ইউসুফ চাচা আমিরকে বোঝায়, আমি আগে থেকেই জানতাম এখানে সর্বোচ্চ 5-6 ট্রাক কয়লাই হবে, কিন্তু আমি তোমাদের বলিনি, কারণ তোমাদের মনোবল ভেঙে যাবে আর তুমি আমাকে বিশ্বাসও করবে না। তোমার বাবা যখন এই খনিটি খুঁড়েছিল সে ওই বিষয়টি জানতো, কিন্তু সে মানুষের চাকরি করতে চাইতো না, সে নিজের পায়ে দাঁড়াতে চাইতো। দৃশ্য পরিবর্তন হয়। আমির গোসল করে বেরিয়েছে। ইউসুফ চাচা তাকে ঠিক তার মায়ের মতো করেই মাথা মুছিয়ে দেন। আমির ইউসুফ চাচাকে বলে, আচ্ছা আমরা তো এখন ভালো বন্ধু, আপনি তো আমার পার্টনার হতে পারেন। বাবা বলেছিল আমাদের এই পাহাড়ে আরো অনেক মাইন আছে, আমাদের শুধু খুঁজে বের করতে হবে। ইউসুফ চাচা বলেন, তিনি ঠিক বলেছিলেন, তোমার বাবা অনেক বিচক্ষণ একজন মানুষ ছিল। আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি। ওই যে দূরের পাহাড়গুলো দেখছো, ছোটবেলায় আমরা ওই পাহাড় পাড়ি দিয়ে ওপারে যেতাম, শহরে যেয়ে সিনেমা দেখতাম। আবার আসার সময় দুষ্টু ছেলেরা যদি আমাদের সাথে ঝগড়া করত, আমরা দুজন মিলে মারামারি করতাম। তোমার বাবা অনেক শক্তিশালী ছিল, আমাকে সবসময় প্রোটেক্ট করতেন। আর তিনি আমার থেকে 2 বছরের বড় ছিলেন, তাই আমি তাকে সবসময় বড় ভাইয়ের মতো করেই মানতাম। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই আমির আর ইউসুফ চাচা হাতে দুটো মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে বেরিয়ে পড়েছেন। আমির সামনে দৌড়াচ্ছিল আর ইউসুফ চাচা তাকে পেছন থেকে ফলো করছিল। আমির পাহাড় বেয়ে উপরে উঠছে। আরো কিছুটা পথ আসার পরে আমির ইউসুফ চাচাকে একটি জায়গা দেখায় আর বলে, এটাই সেই জায়গা। ইউসুফ চাচা চারপাশটা খুব ভালোভাবে দেখে নেন আর তারপর তিনি ওই জায়গাটি খুঁড়তে শুরু করেন। অল্পটা খোঁড়ার পরে তিনি সেখান থেকে কিছু মাটি বের করেন আর সেখানে বসে মাটিগুলো পরীক্ষা করছিলেন। আমির জিজ্ঞেস করে, জায়গাটা কি ভালো? আমরা কি ভেতরে কয়লা পাবো? ইউসুফ চাচা বলেন, জায়গাটা ভালো, তবে এই যে দেখো মাটির ভেতরে অনেক পাথর আর এই পাহাড়ের ওপাশেও পাথরের দেওয়াল। এখান থেকে খুব বেশি আমরা খুঁড়তে পারবো না, তবে হয়তো 5-10 ট্রাক কয়লা আমরা পেয়ে যাব। আর চারপাশটা দেখো, এমন অনেক পাথর ছড়িয়ে আছে। বাচ্চা ছেলে আমিরের মনটা খারাপ হয়ে যায়। তখন ইউসুফ চাচা আমিরকে বলেন, আজ তুমি আমাকে বড় একটি শিক্ষা দিলে, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি আর কাদেরের খনিতে কাজ করব না। এই কাদেররা আমাদের চাকরি নামক মরিচিকা দিয়ে সারা জীবন গোলাম বানিয়ে রাখে। আমরা কখনোই সেই গোলামি থেকে বের হতে পারি না। আমরা এখন থেকে পার্টনার। বাচ্চা ছেলে আমির অনেক খুশি হয়ে যায়। তারা দুজন আবারও বেরিয়ে পড়ে নতুন খনির খোঁজে। এদিকে আমরা দেখতে পাই আমিরের বন্ধুরা মন খারাপ করে পাহাড়ের ঢালে বসে আছে। তখন আমির আর ইউসুফ আঙ্কেল তাদের কাছে আসেন। ইউসুফ আঙ্কেল জিজ্ঞেস করেন, তোমাদের কি হয়েছে? বাচ্চারা বলে, আমাদের কাদের কাছ থেকে বের করে দিয়েছে। আঙ্কেল জিজ্ঞেস করেন, কেন? বাচ্চারা বলে, কারণ আমরা আমিরকে সাহায্য করেছি। কাদের বলেছে আমিরের কাছে যেই কাজ করতে আর তার কাছ থেকে বেতন নিতে। ইউসুফ আঙ্কেল বলেন, তোমরা চিন্তা করো না। বাচ্চা ছেলে আমির যে মন খারাপ করে বসে থাকে। ইউসুফ চাচা যে তার পাশে বসে আর আমিরকে বলে, চিন্তা করো না, আল্লাহ একটা পথ অবশ্যই বের করে দিবেন। আমির মাথা নিচু করেছিল আর ইউসুফ চাচা উদাস মনে দূরে তাকিয়েছিলেন। হঠাৎই সবাই ট্রাক আসার শব্দ শুনতে পায়। সবার চোখ চলে যায় সেদিকে। সবাই দেখতে পায় পরপর দুটো ট্রাক এদিকে আসছে, একটি কয়লা উঠানোর আর একটি কয়লা বহন করার। আমির বুঝতে পারে যে কারা আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমির অন্য একটি কয়লা খনিতে কথা বলতে গিয়েছিল। এই ট্রাকগুলো সেই কয়লা খনি থেকে এসেছে। সেই খনির ম্যানেজার ট্রাক থেকে নামে।
নামে। আমির তাকে খুশি মনে সালাম দেয়। ম্যানেজার জিজ্ঞেস করে তোমার কয়লা কোথায়। আমির ম্যানেজারের হাত ধরে কয়লার কাছে নিয়ে আসে। ম্যানেজার কয়লা পরীক্ষা করছিলেন। এতক্ষণ ইউসুফ চাচা উঠে আসলো এদিকে। তিনি আগে থেকে এই ম্যানেজারকে চিনতেন, কারণ তিনিও তো একটি কয়লা খনির ম্যানেজার ছিলেন। তারা দুজনে হাত মেলান। ওই ম্যানেজার জিজ্ঞেস করে এগুলোকে আপনার কয়লা? ইউসুফ চাচা বলে না না, এগুলো সব আমিরের কয়লা, আর আমরা সবাই ওর ওয়ার্কার। তখন ম্যানেজার তার ব্যাগ থেকে এক বান্ডিল টাকা বের করেন আর আমিরের হাতে দিয়ে বলেন এখানে 1 মিলিয়ন আছে, আর বাকি টাকা অফিসে যেয়ে কাল নিয়ে আসবে। আমির টাকা পেয়ে তো মহাখুশি। সে ওখান থেকে কিছু টাকা আলাদা করে আর বাচ্চাদের দিকে দৌড় দেয় আর বলতে থাকে টাকা, আর তারপর বাচ্চাদের কাছে যেয়ে সে টাকাগুলো উড়িয়ে দেয় আর বলে এগুলো তোদের পরিশ্রমের ফল, এগুলো তোদের বেতন। ইউসুফ চাচা আর ওই ম্যানেজার মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এরপর ম্যানেজার গাড়িকে ইশারা করেন কয়লাগুলো লোড করতে। ওই দিন রাতের বেলা আমিরের বাসায় অনেক খাবারের আয়োজন করা হয়েছে তার বন্ধুদের জন্য। তারা সবাই মিলে অনেক মজা করতে থাকে, বাজি ফোটাতে থাকে তারা। বাচ্চাগুলো আজ মহা খুশি। পরদিন সকালবেলা আমির আর ইউসুফ চাচা আবারও বেরিয়ে পড়েছেন নতুন কোন খনির খোঁজে। তারা একটি জায়গা খোঁড়ে। অনেকটা খোঁড়াখড়ির পর ইউসুফ চাচা হতাশ হন। তারপর তারা দুজন যেয়ে পাহাড়ের উপরে আরো একটি জায়গা খোঁড়ে। এখানের মাটিও তারা পরীক্ষা করতে থাকেন। এখানেও তারা ভালো কিছু পান না। তারা দূর পাহাড়ের দিকে তাকিয়ে আছে। তারপর বিশ্রাম নেওয়ার জন্য তারা দুজন একটি জায়গায় বসে। আমির রেডিওতে বিভিন্ন চ্যানেল ঘোরাচ্ছিল। ইউসুফ চাচা জিজ্ঞেস করেন তুমি কি খুঁজছো? আমির বলে আমার মায়ের সেই প্রিয় গানটি। এখন আর রেডিওতে সেই গানটি শুনতে পাই না। ইউসুফ চাচা তখন উদাস মনে আমিরকে বলেন আমরা এক গুপ্তধনের সমুদ্রের মাঝে বসে আছি, কিন্তু কি জানো আমরাই সব থেকে অভাবী। আমির বলে কেন? আমরা গুপ্তধনের সমুদ্রের মাঝে বসে থাকলে আমরা কেন অভাবী? ইউসুফ চাচা বলেন কাদেরের মতো মানুষদের জন্য। তারা কখনো চায় না আমরা নিজেদের পায়ে দাঁড়াই, আর আমরা মানুষরা একসময় চাকরি করতে করতে অভ্যস্ত হয়ে যাই, চাকরির বাইরে স্বপ্ন দেখতে ভুলে যাই। আমির আর ইউসুফ আঙ্কেল আবারও হাঁটা শুরু করেন দূর পাহাড়ের দিকে। একটি জায়গায় এসে ইউসুফ আঙ্কেল থেমে যান আর তিনি অনেক খুশি হয়ে যান। তিনি আমিরকে বলেন আল্লাহ চাইলে এখানে আমরা 1 লাখ ট্রাকও কয়লা পেতে পারি। চারপাশটা ভালো করে দেখো, এখানে আগেও একটি মৃত কয়লা খনি ছিল। বাচ্চা ছেলে আমিরও অনেক খুশি হয়, সে এক আশার আলো দেখতে পায়। এরপরে তারা দুজন যখন ফিরে আসে আমিরের বাসার সামনে তখন একটি সাদা কালারের গাড়ি দাঁড়িয়ে ছিল। ইউসুফ চাচা আমিরকে চোখের ইশারা করেন। কিছুটা দূরে আমিরের মামা বসেছিলেন। আমির মামাকে দেখা মাত্রই চিৎকার করে ওঠে আর সে সাথে সাথেই দৌড় দেয়। সে যে তার মামাকে জড়িয়ে ধরে। তার মামা তাকে কপালে মুখে চুমু দিচ্ছিল। ইউসুফ চাচা একটি প্রশান্তির হাসি দেন। পরের দৃশ্যে দেখা যায় আমিরের মামা তার প্রিয় বোন অর্থাৎ আমিরের মায়ের কবরের পাশে বসে কাঁদছিলেন। আমিরের দুচোখ বেয়েও পানি পড়ছিল। মামা ইউসুফ চাচাকে বলছিলেন আমি ওদেরকে কতবার রিকোয়েস্ট করেছি তেহরানে যাওয়ার জন্য। ইউসুফ চাচা বলেন ওরা তেহরানে যেয়ে কি করত? ওরা এই পাহাড়ে বড় হয়েছে। এখানে নীল আকাশের দিকে তাকালে আমির তার মাকে খুঁজে পাবে। আপনি যদি চুপচাপ কান পেতে শোনেন এই পাহাড়ের প্রতিধ্বনির মধ্যেও আমিরের মায়ের শব্দ শুনতে পাবেন। আমির তার চোখের পানি মোছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কাদের গাড়ি নিয়ে আমিরের বাসার সামনে এসেছে। মূলত আমিরের মামার সাথে কাদেরের অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব। তারা দুজন বুক মেলায় আর নিজেদের খবর নিতে থাকে। তখন সেখানে ইউসুফ চাচাও আসেন। কাদের ইউসুফ চাচাকে দেখা মাত্রই বলেন তুমি কাজে কেন যোগ দিচ্ছ না? আমার এখন আর তোমার প্রতি কোনো রাগ নেই। ইউসুফ চাচা তখন তার ছেলের হাসি দিয়ে বলেন ওই বাচ্চাগুলোর কি হবে যাদের আপনি কাজ থেকে বের করে দিয়েছেন? কাদের বলে ওদেরও তোমার সাথে নিয়ে আসো। ইউসুফ চাচা বলেন কিন্তু ওরা তো যাবে না। কাদের বলে কেন? আমি কি ওদের টাকা দেই না? ইউসুফ চাচা বলেন সবকিছু টাকা দিয়ে হয় না। কাদের বলে বর্তমান পৃথিবীতে সবকিছু টাকা দিয়েই হয়। এবার কাদের আমিরের মামাকে বলে আপনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমিরকে এখান থেকে তেহরানে নিয়ে যাবেন। আর এটা শোনা মাত্রই আমির ঠিক আগের মতো করেই পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। আর সে পাহাড়ের উপরের চূড়ায় যেয়ে চিৎকার করে বলে আমি এখান থেকে কোথাও যাব না। এই পাহাড় আমার, এই বাড়ি আমার, আমার খনি আছে, আমি এখানেই থাকবো। ওই দিন রাতের বেলা আমির তার মামার পাশে বসেছিল। আমিরের মামা আমিরকে বলে তোমাকে তেহরানে যেতে হবে। এটা মানুষের থাকার মতো কোনো জায়গা না। আশপাশের পাহাড়টা দেখেছো? এখানে সব বন্য পশু পাখি দিয়ে ভর্তি। আর তাছাড়া একটি কয়লা খনি খুঁড়তে কত টাকা লাগে তুমি জানো? আমি তো তোমাকে 1 টাকাও দিব না এখানে কয়লা খনি খুঁড়তে। আমির কিছুক্ষণ চুপচাপ মন খারাপ করে বসে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আমিরের মামা ইউসুফ আঙ্কেলকে বলছে আমি অনেক কষ্টে আমিরকে রাজি করিয়েছি তেহরানে নিয়ে যাওয়ার জন্য। আপনি ওকে প্লিজ কোনো বাধা দিবেন না। ইউসুফ চাচা কোনো উত্তর দেন না। আর এদিকে আমরা আমিরকে দেখতে পাই সে তার মায়ের দেওয়া সেই নতুন জামাটি পরে দৌড়ে এদিকেই আসছে। সে শেষবারের মতো তাদের সেই বনু ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। এগুলো জুড়ে তার মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে। এদিকে ইউসুফ চাচা কিছুটা দূরে হতাশ হয়ে বসে আছেন। অন্যদিকে আমির ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো আঁচড়াচ্ছিল। বাচ্চা ছেলেটি যেন একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। এই ঘরে তার মায়ের সাথে তার কত স্মৃতি রয়েছে। এরপর সে যে তার মায়ের একটি পুরনো কাপড় ধরে ঘ্রাণ নিচ্ছিল। এখন এই কাপড়গুলোর মধ্যে সে তার মায়ের ঘ্রাণ খুঁজে পায়। এরপর বাচ্চা ছেলেটি একটি ব্যাগ নিয়ে ধীর পায়ে বাসা থেকে বের হয় আর গুটি গুটি পায়ে সামনের দিকে আগাতে থাকে। রেডিওটা তখনও বাইরের দেওয়ালে ঝোলানো ছিল। আমির কিছু সময়ের জন্য থেমে যায় আর সে পিছন ঘুরে সে তার মাকে কল্পনা করে। তার মা বাড়ির আঙিনায় পানি দিচ্ছিল। মা কিছুক্ষণ হাসি
হাসি মুখে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। আমির তার মায়ের দিকে হাত বাড়ায়, কিন্তু তিনি ঘরের মধ্যে ঢুকে যান। এরপর আমির যে সেই রেডিওটা দেওয়াল থেকে নামায় আর সে রেডিওর চ্যানেলগুলো ঘোরাতে থাকে। আর তখন হঠাৎই তার মায়ের সেই পছন্দের গানটি বেজে ওঠে। আমির দৌড়ে তখন ইউসুফ চাচার কাছে যান আর তাকে বলেন, এটা আমার মায়ের সেই প্রিয় গান যেটা আমি অনেকদিন ধরে খুঁজছি। আমি এখান থেকে কোথাও যাব না। আমার এই বাড়ির চারপাশে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। বাচ্চা ছেলেটির কথা শুনে আমিরের মামা কাঁদছিলেন। ইউসুফ চাচা আমিরকে সান্ত্বনা দেয়। তারপর দুজন মিলে ওই গানটি শুনতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা বুঝতে পারি আমির তেহরানে ফিরে যায়নি। সে ইউসুফ চাচার সাথে রওনা হয়েছে নতুন কোনো খনি খুঁজতে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের একটি বিষয় উপলব্ধি করায়, চাকরি আসলে বড় লোকদের সৃষ্টি, যারা চায় না আমরা কখনো নিজ পায়ে দাঁড়াই। যেমনটি ইংরেজরাই উপমহাদেশে করেছিল, তারাই আমাদের উপমহাদেশে বেশি চাকরির প্রচলন করেছিল। আমরা মধ্যবিত্তরা এই চাকরিটাকে একটি সিকিউর আয়ের মাধ্যম হিসেবে বেছে নেই। আমরা আসলে রিস্ক নিতে ভয় পাই। চাকরি করাটা অবশ্যই খারাপ কিছু না, অনেক সম্মানের, কিন্তু সেটা কখনো স্বপ্ন হতে পারে না। মানুষের স্বপ্নের পরিধি আরো বড়। তাই চাকরি শুরু করার আগে একবার হলেও নিজের ভেতরে লুকিয়ে থাকা যোগ্যতাটা পরীক্ষা করা উচিত। আমার এই কথাগুলো থেকে কষ্ট পেয়ে থাকলে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ইরানি গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।